নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্ট এমন একটা রায় দিয়েছে যে রায়টা সরকারি চাকরির যে রিজার্ভেশনের যে নিয়ম, সেই নিয়মটাকে কিন্তু সম্পূর্ণভাবে বদলে দিতে চলেছে। সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি থাকে, এছাড়া এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস বিভিন্ন রিজার্ভেশনের ক্যাটাগরি থাকে। সুপ্রিম কোর্টের এই রায় সম্পূর্ণ এই রিজার্ভেশনের যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটাতে কিন্তু নতুন করে বদল আনতে চলেছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে সুপ্রিম কোর্ট কি ঐতিহাসিক এমন রায় দিল যার জন্য সরকারি চাকরিতে আমূল পরিবর্তন আসতে চলেছে। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। দেখুন, সরকারি চাকরিতে অনেকগুলো ক্যাটাগরি থাকে এবং সেই ক্যাটাগরির বেসিসেই ভ্যাকেন্সি রিলিজ হয় এবং নোটিফিকেশানে প্রত্যেকটা ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি থাকে সেটা মেনশন থাকে। সুপ্রিম কোর্ট নতুন যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টে এই পুরো ভ্যাকেন্সি সেকশনটাতে আমূল পরিবর্তন আসতে চলেছে এবং পরবর্তীকালে যত সরকারি চাকরি আসবে সেখানে কিন্তু নোটিফিকেশনের মধ্যে অনেক পরিবর্তন আসতে চলেছে। তো চলুন প্রথমে আগে সুপ্রিম কোর্টে কি কেস হয়েছে সেই কেসটা প্রথমে বোঝার চেষ্টা করি। দেখুন, মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া রিলেটেড এই মামলা হয়েছিল। এই মামলা বেসিক্যালি কিন্তু রিজার্ভেশনের উপরে এই মামলাটা হয়েছিল। আপনারা জানেন যে মহারাষ্ট্রে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যদি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দেখি, সেটা কিন্তু দুটো ধাপে হয়। মহারাষ্ট্রের ক্ষেত্রে দুটো ধাপে হয়েছিল। একটা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটাকে টেট বলা হতো, আরেকটা হয় টিচার অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টেলিজেন্স টেস্ট, যেটাকে বলা হয় টেট। এবার আপনি যদি দেখেন এই টেট যেটা, মানে প্রথম যেটা টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু কোয়ালিফাইং এক্সাম ছিল। অর্থাৎ এখানে পাস করতে হবে বাধ্যতামূলক, যারা পাস করবে তারাই কিন্তু পরবর্তীকালে এই এক্সামটা টিএআইটি এক্সামটা দিতে পারবে। এবার এই যে টেট যেটা হবে, টেটের কিন্তু নাম্বার ফাইনাল মেরিট লিস্টে কিন্তু যোগ হবে না, এটা কিন্তু অনলি কোয়ালিফাইং নেচারের হবে। কিন্তু টিএআইটি যে এক্সামটা হবে, এই এক্সামটা কিন্তু মেন পরীক্ষা হবে এবং এই মেন পরীক্ষাতে যে স্কোর আসবে সেই স্কোরের বেসিসেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এবার দেখুন, এই যে টিইটি পরীক্ষা, মানে প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে, সেখানে যদি দেখেন জেনারেল ক্যাটাগরি যেটা রয়েছে বা আনরিজার্ভ ক্যাটাগরি যেটা রয়েছে, তাতে পাস করার যে পার্সেন্টেজ দরকার হতো সেটা হচ্ছে 60%। অর্থাৎ কেউ যদি 60%-এর বেশি স্কোর করে তাহলে কিন্তু সে টিইটি পরীক্ষাটা পাস করে যেত। আর রিজার্ভেশন ক্যাটাগরির যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু 55% পেতে হতো, অর্থাৎ 5% কিন্তু রিল্যাক্সেশন ছিল। এবার রিজার্ভ ক্যাটাগরিতে 5%-এর রিল্যাক্সেশন পাবে টিইটিতে। এরপর কি হয় না, মেন যে পরীক্ষাটা হয়, মানে যেটা টিএআইটি পরীক্ষা হয়, এবার এখানে গিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। কি সমস্যা তৈরি হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে টিএআইটি পরীক্ষায় অনেক জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট আছে, তাদের থেকে বেসিক্যালি যারা রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট আছে তারা কিন্তু বেশি নাম্বার পেয়ে গেছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গিয়েছিল 50, সেখানে রিজার্ভ ক্যাটাগরি এসসি, এসটি এই যে ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু অনেকেই এই 50-এর থেকে বেশি স্কোর করেছে। কিন্তু তার সত্ত্বেও তাদের যখন ফাইনাল মেরিট লিস্ট রিলিজ হয় তাদের নাম কিন্তু নেই। কেন না, মহারাষ্ট্রের যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড আছে তারা যেটা জানিয়েছে যে এই যে 50 নাম্বার যেটা জেনারেল ক্যাটাগরি আছে, সেটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই চান্স পেয়েছে। এসসি, এসটি রিজার্ভেশন ক্যান্ডিডেটরা কিন্তু এতে চান্স পায়নি। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যে ভ্যাকেন্সি, সেটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটরা চান্স পাবে। যদি কেউ এসসি, এসটি রিজার্ভেশন নিয়ে থাকে, তারা যদি জেনারেল ক্যাটাগরি থেকে বেশি নাম্বারও পায়, তার সত্ত্বেও কিন্তু তারা চান্স পাবে না। তো এইটা বেসিক্যালি মহারাষ্ট্র রিক্রুটমেন্ট বোর্ড থেকে জানানো হয়। এবং নতুন যে ফাইনাল মেরিট লিস্ট আছে, সেই মেরিট লিস্টে কিন্তু যারা এসসি, এসটি ক্যান্ডিডেট তারা বেশি নাম্বার জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের থেকে পাওয়া সত্ত্বেও তারা কিন্তু ওই মেরিট লিস্টে চান্স পায়নি। এরপর সমস্ত পরীক্ষার্থী যারা এসসি, এসটি ক্যাটাগরি থেকে বিলং করতো তারা সবাই বোম্বে হাইকোর্টে মামলা করে এবং বোম্বে হাইকোর্টে মামলাটা যায়। বোম্বে হাইকোর্ট বলেছিল কি, যে যেহেতু এই পরীক্ষার্থীরা টিইটি পরীক্ষায়, মানে যেটা প্রথম যে রিক্রুটমেন্টের যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল, সেখানে নিজেদেরকে রিজার্ভ ক্যাটাগরির সুবিধা নিয়েছে, অর্থাৎ নিজেরা রিজার্ভ ক্যাটাগরিতে সুবিধা নিয়েছে, মানে 55% নাম্বার পেয়ে তারা কিন্তু টিইটি পরীক্ষায় পাস করেছে। তাই তারা পরে যদি জেনারেল ক্যাটাগরির সিট দাবি করতে চায় তারা কিন্তু দাবি করতে পারবে না। অর্থাৎ যেহেতু প্রথমে রিজার্ভ ক্যাটাগরির যে রিল্যাক্সেশন সেটা যেহেতু নিয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা, তারা নতুন করে জেনারেল ক্যাটাগরির সিট কিন্তু দাবি করতে পারবে না, এটা বোম্বে হাইকোর্ট জানিয়ে দেয়। এবং আদালত বলে যে একবার যদি কোনো পরীক্ষার্থী
রিজার্ভেশন বা রিল্যাক্সেশনের সুবিধে নিয়ে নেয়, তাহলে কিন্তু সে জেনারেল ক্যাটাগরির সিট দাবি করতে পারে না। অর্থাৎ যদি কোনো কারণে কেউ কোনো একটা রিজার্ভেশনের ক্যাটাগরির সুবিধে যদি নেয়, অ্যাজ লাইক কেউ এজ রিল্যাক্সেশন নিয়ে নিল, বা কেউ ধরুন যে প্রিলিমিনারি পরীক্ষাতে যে রিজার্ভেশনের যে পার্সেন্টেজ আছে সেটাকে অ্যাপ্লাই করে নিল, তাহলে কিন্তু তার সিটটা অনলি রিজার্ভ ক্যাটাগরির জন্যই ভ্যালিড থাকবে, জেনারেল ক্যাটাগরির জন্য কোনোভাবে ভ্যালিড থাকবে না। এটা বোম্বে হাইকোর্ট রায় দেয়। বোম্বে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সমস্ত পরীক্ষার্থী সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে কিন্তু মামলা করে এবং সুপ্রিম কোর্টে আবেদনকারীরা যুক্তি দেখায় যে জেনারেল বা ওপেন ক্যাটাগরি যেটা রয়েছে সেটা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সংরক্ষিত নয়, অর্থাৎ যে বেশি নাম্বার পাবে সেই কিন্তু সিট পাবে। কারণ এই যে জেনারেল ক্যাটাগরি এটা কিন্তু মেরিট বেসড ক্যাটাগরির মধ্যে পড়ে, এখানে পার্টিকুলার কোনো সম্প্রদায়ের মধ্যে কিন্তু এই ক্যাটাগরিটা পড়ে না। অতএব যেহেতু আমরা টিএআইটি পরীক্ষায় জেনারেল ক্যাটাগরির থেকে কাট অফের থেকে বেশি নাম্বার পেয়েছি, তাহলে আমাদেরকে কেন জেনারেল ক্যাটাগরিতেই গণনা করা হচ্ছে না, এইটা কিন্তু প্রশ্ন করে আবেদনকারীরা যারা সুপ্রিম কোর্টে মামলা করে। অর্থাৎ যারা মামলা করেছিল তাদের বক্তব্য এটাই যে যেহেতু জেনারেল ক্যাটাগরির যে সিটটা সেটা মেরিট বেসড ক্যাটাগরির সিট, তাই সেখানে সেটা ওপেন ক্যাটাগরি হওয়া উচিত। অর্থাৎ কেউ যদি বেশি নাম্বার পেয়ে থাকে, সে যে রিজার্ভেশন ক্যাটাগরি থেকেই হোক না কেন, সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেবল হবে। এটা অনেক দিন আগে থাকতেই কিন্তু এই রুলসটা ফলো হয়ে আসছে। তো তাহলে কেন তারা বেশি নাম্বার পেয়েও তারা জেনারেল ক্যাটাগরিতে অ্যাজ এ একটা সিট রিজার্ভ করতে পারছে না? তো এইটা নিয়ে কিন্তু বেসিক্যালি সুপ্রিম কোর্টে অনেক আর্গুমেন্ট চলে। সুপ্রিম কোর্টে রীতিমতো অনেক আর্গুমেন্টের পরে সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণ দেয়। সুপ্রিম কোর্ট বলে যে রিজার্ভ ক্যান্ডিডেট কি জেনারেল ক্যাটাগরিতে গণনা হবে, এই বিষয়ে যে পর্যবেক্ষণ দেয় সেখানে প্রথম জিনিস যেটা বলা হয় যে রিজার্ভ ক্যান্ডিডেটদের জেনারেল ক্যাটাগরিতে মাইগ্রেশন হবে কি না সেটা মূলত রিক্রুটমেন্ট রুলসের ওপরে নির্ভর করবে, অর্থাৎ অন্য কোনো কিছুর ওপর নির্ভর করবে না। এটা ডিপেন্ড করবে সেই যে নোটিফিকেশনটা এসেছিল সেই নোটিফিকেশনের ওপরে। কীরকম? অর্থাৎ যদি ওই নোটিফিকেশানে স্পষ্টভাবে বলা থাকে যে যারা রিজার্ভেশন নিয়ে নেবে একবার, তারা নতুন করে কোনোভাবে ওপেন ক্যাটাগরিতে যেতে পারবে না, যদি নিষেধ থাকে এই ব্যাপারটা, তাহলে কিন্তু এই যে রুলসটা এই রুলসটা অ্যাপ্লাই হবে না। নোটিফিকেশানে যদি মেনশন থাকে যে যারা একবার রিজার্ভেশন অ্যাপ্লাই করে দেবে, রিজার্ভেশনের সুবিধে নিয়ে নেবে, তারা কোনোভাবে জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেবল হবে না, তাহলে কিন্তু এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু যে কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সে কোনোভাবে জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না। এরপরে এছাড়া বলা আছে তাহলে কিন্তু মাইগ্রেশন হবে না। যদি নিয়মে লেখা থাকে যে রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা জেনারেল ক্যাটাগরিতে সিট পাবে না, তাহলে তাদের কিন্তু কোনোভাবে মাইগ্রেশন হবে না, অর্থাৎ তারা রিজার্ভ ক্যাটাগরি থেকে জেনারেল ক্যাটাগরিতে কোনোভাবে যেতে পারবে না। যদি নিয়মটা সাইলেন্ট থাকে, মানে যদি ধরুন নোটিফিকেশানে মেনশনই করা না থাকে যে এরকম কোনো কিছু রুলস যদি মেনশন করা না থাকে, তাহলে কিন্তু এই মাইগ্রেশন করা সম্ভব হবে। অর্থাৎ তাহলে যে কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সে জেনারেল ক্যাটাগরির জন্য লড়াই করতে পারে। অর্থাৎ সে যদি বেশি নাম্বার পায় জেনারেল ক্যাটাগরি থেকে, তাহলে তার সিটটা জেনারেল ক্যাটাগরিতেই কিন্তু রিজার্ভ হয়ে যাবে। অর্থাৎ এই নিয়মে এখানে বলা থাকে, যদি উল্লেখ না থাকে নোটিফিকেশানে, তাহলে কিন্তু এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে। মহারাষ্ট্রের ক্ষেত্রে আসি। মহারাষ্ট্রের যে টিইটি এক্সাম হয়েছিল, টিচার রিক্রুটমেন্ট এক্সাম, সেখানে কিন্তু এই পুরো ব্যাপারটা সাইলেন্ট ছিল, মানে যেখানে বললাম নিয়মটা কিন্তু সাইলেন্ট ছিল। তাই যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অ্যাকর্ডিং টু রুলস তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তারা জেনারেল ক্যাটাগরিতে সিট পাবে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বোম্বে হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টটাকে বাতিল করে দেয় এবং বাতিল করে দিয়ে বলে যে কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাকর্ডিং টু মহারাষ্ট্রের যে টিইটি এক্সাম হয়েছিল সেখানে রুলসটা যেহেতু মেনশন ছিল না, তাই তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে গণনা করা হবে, অর্থাৎ তাদেরকে চাকরি দিতে হবে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরিতে ক্যান্ডিডেট হিসেবে। ততই বুঝতে পারছেন আদালত আরও পরিষ্কার করে দেয় যে ওপেন ক্যাটাগরির কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সংরক্ষিত নয়, এটা সম্পূর্ণভাবে মেরিট বেসড ক্যাটাগরি। তাই কোনো রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী যদি বেশি নাম্বার পায় তাহলে কিন্তু এবং উচ্চতর মেরিট প্রমাণ করে, তাহলে কিন্তু সে জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেবল হবে। মানে বুঝতেই পারছেন খুব বড় একটা জাজমেন্ট, কারণ এতদিন পর্যন্ত হয়ে এসছে এরকম যে রিক্রুটমেন্টের রুলস যদি মেনশন থাকতো বা না থাকতো, কোনো রিজার্ভ ক্যান্ডিডেট সে যদি বেশি নাম্বার পেতো সে অটোমেটিক্যালি কিন্তু জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হতো।
এখন সুপ্রিম কোর্টে যে নতুন রুলস এসেছে সেই রুলসে বলা আছে যে নোটিফিকেশানে মেনশন থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। যদি নোটিফিকেশানে মেনশন না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি যে কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সে কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেবল হবে। আর যদি নোটিফিকেশানে মেনশন করে দেওয়া হয় যে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা অনলি রিজার্ভ ক্যাটাগরিতেই অ্যাপ্লিকেবল হবে, আর যারা জেনারেল ক্যাটাগরি তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেবল হবে, তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু নোটিফিকেশান তারা কিন্তু সেই সুযোগটা পাবে না। তো বুঝতেই পারছেন খুব বড় একটা জাজমেন্ট। আশা করছি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।